প্রথম পর্ব ৫। তাগাই ও তার দল শেষ গ্রামখানা পেছনে ফেলে এসেছে অনেক দিন আগে। পামিরের জালাই পর্বতশ্রেণীর ভেতর দিয়ে চলেছে বেশ কিছুকাল। পথঘাটের চিহ্নও নেই। ইয়াকের ঘ্রাণশক্তির ওপর নির্ভর করে তারা যাচ্ছে দক্ষিণমুখ। দুর্লঙ্ঘ প্রায় উত্তুঙ্গ পর্বতরাজ্য, মৃত্যুপুরীর মতো তুষার শীতল, নিস্তব্ধ, নির্জন। আকাশ ছোঁয়া এসব গিরিশ্রেণীর গোলকধাঁধার মাঝে কোথায় যেন আছে সেই নিঃসঙ্গ গ্রাম মিন আর খার। তাগাই তাকে খুঁজে ফিরছে। ফার ও সোনার গুঁড়ো সংগ্রহের জন্য সেখানে সে বেশ কয়েক বছর আগে গিয়েছিল বাবার সঙ্গে। বাইরের দুনিয়া সে গ্রামের কোনো খবর জানে না। ব্যবসায়ীর ছেলে হয়েও তাগাই ব্যবসায়ী নয়। ওসব ব্যবসাপত্র, হিসেব নিকেশ কোনো কালেই তার ধাতে সয় না। ও ধরনের নিরামিষ দিন গুজরান অসহ্য তার কাছে। তাই সে নিয়েছে ভিন্ন পথ এবং নিজেকে তৈরিও করেছে সেইভাবেই। দিনের পর দিন দলবল নিয়ে সে ক্রমেই উপরে উঠছে, উঁচু থেকে আরো উঁচুতে। শেষে একসময় চিরন্তন তুষারের দুনিয়ায় গিয়ে হাজির হলো তারা। পাতলা ভিজে তুষার এখানে, পোশাক পরিচ্ছদের জমাট বেঁধে যায়, চলতে ফিরতে ভীষণ কষ্ট। কোকড়া লোমওয়ালা একটা ইয়াক চলেছে দলের আগে আগে। তাগাই একটা কুকুর কোলে নিয়ে তার পিঠে বসে আছে। তার পেছনে আসছে আরেকটা ইয়াক। তুষার প্রদাহে অসাড় একজন বাসমাচি তার পিঠে। দলের লোকদের রাইফেলগুলো সব ওই ইয়াকের পিঠে চাপানো। দুঃসহ ঠান্ডায় অসাড় হাত লোকগুলোর, রাইফেল ধরার ক্ষমতাও লোক পেয়েছে। দলে এখন সব শুদ্ধ ৫ জন মাত্র লোক। বলশেভিকদের কাছে আত্মসমর্পণ করতে চাওয়ায় তাগাই দুজনকে গুলি করে মেরেছে। বাকি বাসমাচি ৩ জন ইয়াকের পেছনে আসছে ধুঁকতে ধুঁকতে। নিদারুণ অবসাদে টলছে তারা। নরম পুরু তুষার ঠেলে এগোনো দুষ্কর, প্রতিটি পদক্ষেপ যন্ত্রণাদায়ক। মাছের মতো হাঁ করে খাবি খাচ্ছে লোকগুলো, তবু শ্বাস নেবার মতো যথেষ্ট বাতাস মিলছে না। পিপাসার কষ্টও নিদারুণ। ঠান্ডায় জিভ ফুলে কালো হয়ে গেছে, তবু দুঃসহ পিপাসায় বরফ পর্যন্ত গিলতে হচ্ছে। কুকুরটাকে ইয়াক থেকে ফেলে দেবার জন্য তাগাইয়ের কাছে তারা একসময় কাকুতি মিনতি করেছিল। বলেছিল, কুকুরটার বদলে আমাদের এক একজনকে পালা করে ইয়াকের পিঠে বিশ্রাম করার সুযোগ দেওয়া হোক। তাগাই রাগে খেঁকিয়ে উঠেছিল, তাহলে পাহারা দেবে কে? এর ওপর আর কথা চলে না। নিজের লোকেদের ওপরেও তাগাইয়ের এখন যেন আর আস্থা নেই। দুদিনের পথ পেছনে বাসমাচিদের পথের নিশানা ধরে ইয়াকের পিঠে আসছে ইভাস্কো আর মুসা। এ পর্যন্ত তারা দিনের বেলাতেই পথ চলেছে। পথে একের পর এক 4টে মরা ঘোড়া পড়েছে। তা নিয়ে তারা অবশ্য বিশেষ মাথা ঘামায়নি, কারণ তাগাই যাচ্ছে ইয়াকের পিঠে। কিন্তু এবার 5 বারের বার যে মরা ঘোড়াটা পড়ল, তার গা থেকে সদ্য সদ্য সমস্ত মাংস কেটে নেওয়া হয়েছে দেখে তারা চমকে উঠল। বুঝল তাগাই আর খুব বেশি দূরে নেই। দিনের বেলায় পথ চলা তাই আর নিরাপদ নয়, বাসমাচিদের নজরে পড়তে পারে। এখন থেকে রাতে পথ চলবে ঠিক করে তারা নেমে পড়ে ইয়াক থেকে। ইয়াক দুটো ছাড়া পেতেই পায়ের খুর দিয়ে তুষার আঁচড়াতে লেগে যায়। সুউচ্চ পার্বত্য তুন্দ্রার তুষার চাপা শুকনো ঘাস আর জমে যাওয়া শৈবাল খুঁড়ে বার করার চেষ্টা করছে তারা খাওয়ার জন্য। সবার দুজনও শক্ত পাউরুটি আর শুটকি মাছের পাতলা করে কাটা টুকরো দিয়ে খাওয়া শেষ করল। মুসা অবসন্ন হয়ে পড়েছে। একবার সে ফিরে যাবার প্রস্তাবও করেছিল, কিন্তু ইভাস্কো আমল দেয়নি। ক্লান্ত অবশ্য সেও কম নয়, কিন্তু প্রতিজ্ঞা রক্ষার দৃঢ়তায় সে অবিচল। সেই মনের জোরই তাকে খাড়া রেখেছে। দৃঢ় কণ্ঠে সে বলেছিল, সরীসৃপগুলোকে আগে খতম করতে হবে, তারপর ঘরে ফেরার কথা। একদিন সকালে হঠাৎ তারা দেখে দূরে এক তুষার ঢাকা পর্বত চূড়োর কাছে কালো কালো কয়েকটা বিন্দু বরফের ওপর দিয়ে ধীর মন্থর গতিতে এগিয়ে চলেছে। কোনো জন্তু জানোয়ারের সেখানে থাকা সম্ভব নয়, নিশ্চয়ই ওরা বাসমাচি। মুসা সব কাজে প্রথম হতে চায়, তক্ষুনি সে গুলি ছুটতে গেল। ইভাস্কো বাধা দিয়ে বললে, এটা ঠিক হবে না। রাইফেলের পাল্লা থেকে ওরা এত দূরে আছে যে গুলি আদৌ লাগবে কিনা সন্দেহ, উল্টে গুলির আওয়াজে ওরা সতর্ক হয়ে যাবে। দুদিন পরে তারা বাসমাচিদের নাগাল ধরে ফেললে। তখন আঁধার ঘনিয়ে আসছে, দলটা থেমেছে রাতের বিশ্রামের জন্য। ইভাস্কো ও মুসা পরামর্শ করে নিজেদের মধ্যে। অন্ধকার গাঢ় হতেই ইভাস্কো কয়েকটা গ্রেনেড নিয়ে শক্ত বরফের ওপর দিয়ে সঙ্গোপনে এগিয়ে গেল বাসমাচিদের তাঁবুর দিকে।
ধীরে ধীরে সে এগোয়, মাঝে মাঝে জিরিয়ে নেয় কিছুক্ষণ। দূরত্ব আর অল্পই বাকি। হঠাৎ একটা কুকুর ডাকতে শুরু করলো। কুকুর! থমকে গেল ইভাস্কো। মনে মনে বললে, ধূর্ত শয়তান, চৌকি দেবার জন্য কুকুরও একটা সঙ্গে রেখেছে। আর এগোনো চলে না। তুষার ঢিবির পেছনে ছায়ায় ছায়ায় গা ঢাকা দিয়ে সে ফিরে এলো। পেছন থেকে এভাবে এগোনো যে সম্ভব নয় তা স্পষ্ট। তাই তারা স্থির করে বেড় দিয়ে ঘুরে সামনে দিয়ে গিয়ে বাসমাচিদের জন্য ওত পেতে থাকবে। পরিষ্কার রাত্রি, ঝিরঝির তুষার পড়ছে। ঝুলন্ত হিমবাহের পেছন থেকে চাঁদ উঠল। হাজার হাজার পাতলা তুষার ফলক ঝলমল করে উঠল আগুনের মতো। এই সেই পর্বত, আর এই তার সেই দীপ্ত ঝুলন্ত হিমবাহ, যার থেকে কিছু দূরে রয়েছে সেই ভুলে যাওয়া নিঃসঙ্গ গ্রাম মিন আর খার। চাঁদের আলোতেও যার অস্তিত্ব টের পাওয়া দুষ্কর। এরই অদূরে ইভাস্কো আর মুসা গা ঢাকা দিয়ে থাকবে ঠিক করল। ইভাস্কো আর মুসাই সেই দুই রহস্যময় পুরুষ জুরা যাদের আর একটা পর্বতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। নষ্ট করার মতো তাদের সময় নেই। খাদ্যের মজুদ শেষ হয়ে আসছে। দিন দিন রোগা আর অবসন্ন হয়ে পড়ছে ইয়াক দুটো। তারা নিজেরাও এত ক্লান্ত যে সারাক্ষণ শুধু ঘুমোতে ইচ্ছে হয়। পালা করে ঘুমোয় তারা। ঘুমের মাঝে তুষারে জমে যেতে পারে সেই ভয় একে অপরকে প্রায়ই ঘুম থেকে টেনে তোলে। প্রথম পর্ব 6। গা ঢাকা দিয়ে আছে ইভাস্কো ও মুসা। হঠাৎ বাসমাচিদের গলা শুনে সচকিত হয়ে উঠল। বাসমাচিরা কাকে যেন জিজ্ঞেস করছে, এই কেরে তুই এখানে? পরক্ষণে পাশের পর্বত থেকে কানে এলো এক পুরুষ কণ্ঠ, আমি জুরা, শিকারী। কি ব্যাপার? ইভাস্কো ও মুসা হকচকিয়ে যায়। কে এই জুরা? হাতিয়ার পত্রে সজ্জিত হয়ে সন্তর্পণে এগিয়ে যেতেই তারা অদূরবর্তী পর্বতের টিলা ঢিবির আড়ালে দেখতে পেল জুরা ও বাবুকে। বিস্মিত হতভম্ব তারা। কে এই তরুণ জুরা শিকারী বলে যে নিজের পরিচয় দিচ্ছে? কোথা থেকেই বা এলো? এই দূরধিগম্য আকাশস্পর্শী সুদূর পর্বত মুল্লুক কি তাহলে জনহীন নয়? এখানেও বাস করে মানুষ? বাসমাচিদের সঙ্গে শিকারী জুরার কথা কাটাকাটি তারা স্পষ্ট শুনতে পায়। তারপরেই ঘটল শিকারীর অন্তর্ধান। চাঁদও উঠল এই সময়। শিকারীকে দেখা গেল একটা তুষার ঢিবির ওপর অক্ষত দেহে বসে আছে। তাকে দেখে বাসমাচিরা চিৎকার করে গুলি ছুটতে শুরু করতেই পর্বত রাজ্যে দেখা দিল সেই ভয়ঙ্কর কাণ্ড। চোখের পলকে সাংঘাতিক বজ্র নির্ঘোষের সঙ্গে ওপর থেকে ভেঙে পড়ল তুষার, বরফ ও পাথরের প্রচন্ড ধস ও প্লাবন। মহাভয়ঙ্কর হিমানী সম্প্রপাত শুরু হলো। আতঙ্কে দিশেহারা মুসা ও ইভাস্কো বলতে গেলে কিছু না বুঝেই শুয়ে পড়ল উপুর হয়ে। তারপর একসময় হিমানী সম্প্রপাতের গর্জন থামতে পর্বতের মাথায় যে তুষারের গাদা জমেছিল সেটা নড়ে উঠল। পরক্ষণে ইভাস্কো বেরিয়ে এলো তার নিচ থেকে। পাশের তুষারের গাদায় ঠেলা মেরে সে হাঁক ছাড়লে, ওঠো হে, যাওয়া যাক। মুসা বেরিয়ে এলো। গা ঝাড়তে ঝাড়তে চোখের ওপর থেকে তুষার সরিয়ে সে বললে, তারপর? ইভাস্কো বললে, জোর বরাত যে মূল হিমানী সম্প্রপাত যেখানে ঘটেছে আমরা তার বাইরে ছিলাম। আগে সেখানেই যাওয়া যাক, কি বলো? হিমবাহ থেকে যে প্রচন্ড পরিমাণ তুষার নেমেছিল ইতিমধ্যে তা বিরাট বিরাট বরফের চাংড়ায় পরিণত হয়েছে। প্রকাণ্ড প্রকাণ্ড ঢিবির আকারে সর্বত্র ছড়িয়ে আছে স্তূপাকার হয়ে। ঢিবিগুলোর ভেতর দিয়ে তারা এগোয়। হঠাৎ একটা কুকুরের কেউ কেউ ডাক কানে এলো। এক ঢিবির ওদিকে কুকুরটা বসে আছে। তার গায়ের লোম লাল, মাঝে মাঝে সাদা সাদা ছিট। গলায় দড়ি ভারী এক বরফের চাংড়ার নিচে আটকে গেছে। মুসা দড়িটা কেটে দিতেই কুকুরটা এক লাফে এসে তার গা ঘেঁষে দাঁড়ালো, অথচ একটু আগেও ওদের ওপর তার হম্বিতম্বির অন্ত ছিল না। যেদিকে তাকানো যায় শুধু বরফ, নিস্তব্ধ, প্রাণহীন। হিমকণার মেঘ পর্দার মতো বাতাসে ঝুলছে, দূরে নজর যায় না। ইভাস্কো স্বস্তির নিঃশ্বাস ফেললে, যাক, উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। হিমানী সম্প্রপাতেই খতম হয়েছে বাসমাচিরা। তারা ফিরে এলো ইয়াক দুটোর কাছে। স্থির করলো তরুণ শিকারীটি যেদিকে গেছে সেই দিকেই যাবে, এছাড়া উপায়ই বা কি। তারা রওনা হয়। অবসন্ন ইয়াক দুটো থেকে থেকে ঘোঁত করছে, ফোঁস ফোঁস আওয়াজ ছাড়ছে নাক দিয়ে। দুই চোখ রক্ত লাল। পুরু তুষারের ওপর কোনো পথ নেই। জানোয়ার দুটো সহজাত সংস্কারের বশে পথ করে নিয়ে
চোখ পাকাতে পাকাতে এগিয়ে চলল। বাসমাচিরা মারা পড়েছে ধারণা হতেই নিদারুণ অবসাদ এসে ইভাস্কোকে যেন চেপে ধরেছে। অজানা এই পর্বত মুল্লুকের আকস্মিক বিপদ আপদ সম্বন্ধেও সে এখন উদাসীন। বাসমাচি কুকুরটা হঠাৎ ডেকে উঠল। কাছাকাছি কোথাও বোধহয় সে জীবন্ত কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েছে। ইয়াক দুটো বাঁক নিয়ে আরো জোরে ছুটতে শুরু করেছে। দূরে তুষারের ওপর একটা কালো বিন্দু নড়ছে মনে হলো। ভাল্লুক, শুকনো গলায় মুসা বললে। ক্লান্ত অবশ হাতে তারা রাইফেল টেনে নেয়, কিন্তু কিছুটা যেতেই চমকে উঠল। কয়েকটা ছোট ছোট কুঠি, তাদের ছাদ দেখা যাচ্ছে। গ্রাম। স্তব্ধ বিস্ময়ে ওরা তাকায় পরস্পরের দিকে। এত উঁচুতে দুর্লঙ্ঘ এই পর্বত রাজ্যের সুদূর নিভৃত কোণে কোথা থেকে এলো এই নিঃসঙ্গ গ্রাম? মানুষ বাস করে নিশ্চয়ই। দূর থেকে গায়ের কালো ধোঁয়াকেই তারা কালো বিন্দু বলে মনে করেছিল। পরনের ট্রাউজারে তুষারে জমে জিনের সঙ্গে সেঁটে গেছে। অতি কষ্টে ট্রাউজার ছাড়িয়ে তারা নেমে পড়ল। ইয়াক দুটো সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল বিশ্রামের জন্য। পা দুটো অবশ। এখন কি করণীয়? চোখের ইশারায় নিঃশব্দে কর্তব্য স্থির করে হোঁচট খেতে খেতে তারা কোনো রকমে একটা কুঠুরির ছাদে গিয়ে উঠল। ছিদ্র পথে তাকালো ভেতরের দিকে, কিন্তু পরক্ষণেই হটে এলো। বিজাতীয় উৎকট দুর্গন্ধে দম যেন আটকে আসে। ওরা হকচকিয়ে যায়। মুসা ফিসফিস করে বললে, গুলজান। অনেকগুলো কুকুরের মিলিত চিৎকার কানে আসছে। অজানা দেশ, কুটিগুলো কাদের জানা নেই। হতভাগ্য বাসমাচিরাই হয়তো এখানে থাকতো, কিংবা অসভ্য বর্বরদের আস্তানাও হতে পারে। আজ রাতে তাদের হাতেই হয়তো ওদের প্রাণ যাবে। কিন্তু পেছোবারও তো পথ নেই। কোথায় যাবে? হয় নিশ্চিত মৃত্যুর মাঝে ফিরে যেতে হবে, যেখানে আছে তুষার বরফ, হিমশীতল ঠান্ডা আর অনাহার, আর নয়তো ওই কুঠুরিতে ঢুকতে হবে। তারা তাকায় চারিদিকে। হিমাচ্ছন্ন নীল রাত্রির আকাশে বাতাসে অজানা বিপদ আর মৃত্যু যেন ওত পেতে আছে। শেষ পর্যন্ত ইয়াকের লেজের লোমে তৈরি দড়ির একটা মই বেয়ে ইভাস্কো কামরার মধ্যে নামতে শুরু করে। ভেতরটা বেশ গরম। এই, কি আছো ভেতরে? সে হাঁক ছাড়লে। জবাবে ফিরে এলো ক্ষিপ্ত একপাল কুকুরের মিলিত চিৎকার। কুকুরগুলো মইয়ের তলায় এসে জড়ো হয়েছে। তীক্ষ্ণ শব্দ উঠছে তাদের দাঁতে দাঁত লেগে। শরীরের ভেতরকার পাঁজরগুলো দেখা যাচ্ছে বাঁকা ধনুকের মতো, যেন স্পষ্ট গোনা যায়। চাপ বাঁধা গায়ের লোম চকচক করছে মরা জোছনায়। মইয়ের ওপর দোল খেতে খেতে রিভলভার উঁচিয়ে ইভাস্কো আবার চেঁচিয়ে উঠল, এই, কে আছো এখানে? কিন্তু ক্ষুধার্ত কুকুরদের উন্মত্ত চিৎকারে তার কণ্ঠস্বর ডুবে গেল। সযত্ন লালিত সুপুষ্ট এক অপরিচিত কুকুর বাইরে উপস্থিত টের পেয়ে ওরা যেন রাগে ক্ষেপে উঠেছে। নিরুপায় অবস্থা। ধোঁয়া বেরোবার পথ দিয়ে ইভাস্কো রিভলভারের ফাঁকা আওয়াজ করলে সঙ্গে সঙ্গে সব চুপ। সেই ফাঁকে মুসা কামরার বাসিন্দাদের উদ্দেশ্যে কিরগিজ ভাষায় কথা বলতে শুরু করে। একটু পরেই কামরার ভেতরকার চুল্লির আগুন জোরে জ্বলে উঠল। কে একজন তাড়িয়ে দিল কুকুরগুলোকে। রিভলভার হাতে মেঝেতে লাফিয়ে পড়েই ইভাস্কো একটা গ্রেনেড টেনে বার করলে। পেছন পেছন মুসা নেমে এলো কুকুরটাকে নিয়ে। ইভাস্কোর হাত চেপে ধরে বললে, ঘাবড়াও মাত, হাতিয়ার সব সরিয়ে নাও। বাসমাচিরাও যদি এখানে থাকে, নিজেদের আস্তানায় তারা আমাদের গায়ে হাত তুলবে না। এটাই মুসলমানি আইন, শরিয়াতের নির্দেশ। অন্ধকারের ভেতর থেকে বাসিন্দারা সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। চুল্লিতে আগুনের শিখা বাতাসে কাঁপছে। ঘরের ঝুলকালি ভরা নোংরা থামগুলোর গায়ে দেখা যায় আলো ছায়ার খেলা, নানা ছবির আনাগোনা। গায়ের প্রতিটি বাসিন্দার বুকে ভূতপ্রেত তাড়ানোর তাবিজ। জুরার মা আয়েশা বুড়ি মন্ত্র আওড়াচ্ছে ফিসফিস করে। আগন্তুকদের দুর্বোধ্য কথাবার্তা তার কানে ঠেকছে জাদুমন্ত্রের মতো। ওরা কারা কে জানে, হয়তো সত্যিকারের মানুষই নয়, হয়তো জিন বা খবিশ। ইভাস্কো ঠকঠক করে শীতে কাঁপছে। যে থামে সে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, কাঁপছে সেটাও। মুসার কথা বা শরিয়াতি আইনের ওপর তার খুব একটা আস্থা নেই। রিভলভার চেপে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকিয়ে আছে অন্ধকারের দিকে। লোকগুলো অন্ধকারে লুকিয়ে থেকে তাকে দারুণ উত্তেজিত করে তুলছে। সাহসে ভর করে পায়ে পায়ে আয়েশা বুড়ি এগিয়ে এলো। প্রতি পদক্ষেপে সে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করছে আগন্তুকদের। কামরার ভেতরে ক্রমেই বাড়ছে গোলমাল। ইভাস্কোর আর সহ্য হলো না। হঠাৎ চুল্লি টপকে অন্ধকারের মধ্যে লাফিয়ে পড়ে
সে রুক্ষ কণ্ঠে চেঁচিয়ে উঠল, 100 শয়তানকেও আমি পরোয়া করি নেই, মাতব্বর কোথায়, এগিয়ে আসুক। কিরগিজ ভাষায় শোনা গেল মুসার কণ্ঠ, খবরদার, কেউ বেরোবে না, নড়বেও না। বাসিন্দারা ভয় বেসামাল। কি সর্বনাশ, চুল্লি টপকে কাফেরটা আগুন অশুদ্ধ করলো। তারা হাউমাউ করে উঠল, সর্দার, সর্দার, জলদি আসুন, জলদি আসুন, বাঁচান আমাদের, শিগগির সর্দার, শিগগির। হই হল্লার মধ্যে মুসা চকিতে এক ফাঁকে কুঁজো হয়ে খান কয়েক জ্বালানি ছড়ে দিল চুল্লিতে। জোরে আগুন জ্বলে উঠতেই ভয়ে পিছিয়ে গেল বাসিন্দারা। পেছনে পড়ে রইল একটা বাচ্চা মেয়ে। ভয় সে কাঁদতে শুরু করে। ভাপে সেদ্ধ হওয়ার মতো গরম এখন কুঠুরির মধ্যে। পার্টিজানদের কাপড় চোপড়ের তুষার গলতে শুরু করেছে। সশব্দে মেঝেয় পড়ছে তুষারের খণ্ডগুলো। দেওয়ালের গায়ে এক অন্ধকার বড় ফোঁকর। একটু পরেই সেখান দিয়ে ঘরে ঢুকলো বৃদ্ধ সর্দার ইস্কান্দার। মোটা হাঁসের মতো হেলে দুলে হাঁসফাঁস করতে করতে এক পা করে সর্দার এগিয়ে আসে আগুনের দিকে। তার গায়ে সোনালী রঙের ড্রাগন আঁকা নীল রেশমের একটা পুরনো চীনা কোট। বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই ধরনের জমকালো পোশাকই পরে সর্দার। বাচ্চা মেয়েটার কান্না থেমে গেছিল, কিন্তু অদ্ভুত বিচিত্র সাজসজ্জায় প্রপিতামহকে চিনতে না পেরে আবার সে কান্না জুড়ে দিলে। আত্মরক্ষার তাগিদে ইভাস্কো ইতিমধ্যে আবার রিভলভার তুলে নিয়েছে। ওটা সে তাক করলো বুড়োর দিকে। ধীর পদক্ষেপে সর্দার এগিয়ে আসছে। ভেতরের আতঙ্ক যাতে বাইরে প্রকাশ না পায় তার জন্য বাইরের হাবভাব যথাসাধ্য স্বাভাবিক রাখতে সে প্রাণপণে সচেষ্ট। আর মনে মনে আকুল হয়ে ডাকছে কুল দেবতাকে, হে আরবাখি, আমাকে রক্ষা করো, হাত ধরে নিয়ে চলো দেবতা। সর্দারের পেছনে আসছে জুরা ও কুচাক। জুরা তার বাঁ কনুই ধরে আছে, কুচাক ধরে আছে ডান কনুই। সর্দারকে তারা আগুনের ধারে এনে সন্তর্পণে বসিয়ে দিলে। সর্দার কাতরাচ্ছে, আগন্তুকদের সহানুভূতি পাওয়ার জন্য দুর্বল ও অসহায়ের ভান করছে মনে হয়। কপালের ঘাম মুছে ইভাস্কো চুল্লির পাশে বসে পড়ল। ক্ষীণ কণ্ঠে সর্দার বললে, মুসাফিরদের চা দিয়ে আপ্যায়ন করা হোক। কুচাক ডাকলে, জয়নাব। তড়িৎপদে ঘরে ঢুকলো 17-18 বছরের এক তরুণী, অনিন্দ সুন্দরী। লোহার 3টে লম্বা চায়ের কেটলি নিয়ে সে আগুনের উপর বসিয়ে দিলে। মুসা ঢুলতে শুরু করেছে। তাকে আস্তে ঠেলা মেরে ইভাস্কো বললে, জিজ্ঞেস করো ওরা কারা। চা পান শেষ না করে জিজ্ঞাসাবাদ করা বেয়াদবি। ঢুলতে ঢুলতেই মুসা জবাব দেয়। নিস্তব্ধ ঘর, কেটলিতে জল ফুটছে। জয়নাব চীনামাটির কয়েকটা কাপ এনে গরম জলে ধুয়ে আলগোছে সর্দারের সামনে রাখলে। সর্দার নিজের লম্বা রেশমি কোমরবন্ধ খুলে ফেলে। কোমরবন্ধের ভাঁজ থেকে এক এক টিপ চা নিয়ে সে ফেলে দেয় কাপের মধ্যে। জুরার মা আয়সা বুড়ি ঘরে ঢুকলো। লাল পাথরের ভারী একটা কাপ তার হাতে। কাপটার ধার বেশ মোটা। কাপটা ধুয়ে সর্দার কয়েক ফোঁটা চা ফেলে দিলে তার মধ্যে। কাপের তলাটা ভরতেই সেটা সে এগিয়ে দেয় ইভাস্কোর দিকে। বিরক্তিতে ইভাস্কো গজগজ করে উঠল, হ্যাঁ, ব্যাপার কি, এতটুকু চা কেন, কাপের তলাটাও ভিজেছে কিনা সন্দেহ। ভর্তি করে দিতে বলো মুসা, পুরো কাপ না হলে। মুসা তাড়াতাড়ি বাধা দেয়, নিয়ে নাও, নিয়ে নাও, চা যত কম হবে সম্মানের বহরটা বুঝবে ততই বেশি। চা খাওয়া শেষ করে ইভাস্কো আলোচনা শুরু করে। জিভ এত ফুলে গেছে যে কথা বলা কষ্ট। ইভাস্কো আর সর্দারের মধ্যে দোভাষীর কাজ করে মুসা। ভ্রু কুঁচকে সর্দার বলে, সৈনিক বাহাদুর যেভাবে হাতিয়ার তাক করে আছেন তাতে সর্দারের অস্বস্তি বোধ করা স্বাভাবিক। ইভাস্কো রিভলভার সরিয়ে নিলে। উৎকট ঝাঁঝালো ধোঁয়ায় ঘর ভর্তি, চোখে জল এসে যায়। তারা হাঁচতে শুরু করে। একে একে গাঁয়ের বাসিন্দারা এসে সব জড়ো হচ্ছে। পশুর লোমস চামড়া পায়ে চারপাশের দেয়াল ঘিরে মেঝেতে বসেছে তারা। তাজিক জাতের মানুষ, তাদের চোখে এই প্রথম। কৌতূহলী উদ্গ্রীব চোখে তারা তাকিয়ে আছে। দেওয়ালের বাইরে থেকে ইয়াকের ঘোঁত ঘোঁত আওয়াজ কানে এলো। ইভাস্কো স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, গৃহপালিত জানোয়ার তাহলে আছে কিছু, অর্থাৎ গুলজান খেতে হলেও গায়ে এখনো চূড়ান্ত আকাল দেখা দেয়নি। ইতিমধ্যে চা পান শেষ হয়। দুজনের কিছু খাওয়া দরকার। পেটের মধ্যে যেন খাণ্ডব দাহন চলছে। ব্যাগের ভিতরকার চিনি, মাংস, পাউরুটি সব ঠান্ডায় জমে দলা পাকিয়ে গেছে। ছোড়াগুলো পর্যন্ত এমন সেটে গেছে যে খাপ থেকে বেরোতে চায় না।
আগুনে সেঁকে ছোড়াগুলো তারা বের করলে খাপ থেকে, হাতখানেক করে লম্বা সেগুলো। জমে যাওয়া পাউরুটিগুলো কেটে তারা অর্ধেক দিলে সর্দারকে। ইভাস্কো গাঁ সম্পর্কে সর্দারকে জিজ্ঞাসাবাদ করে, জানতে চায় গাঁয়ে বাসিন্দা কজন, কজন পুরুষ। কথায় কথায় জানা গেল সারা গাঁয়ে বন্দুক মাত্র একটা, একটাই মাত্র ম্যাচলক গাদা বন্দুক। ওদের বুঝতে কষ্ট হয় না যে সর্দার সবকিছু প্রকাশ করতে নারাজ, যেটুকু না বললেই নয় সেটুকুই সে শুধু বলছে, তাও অস্পষ্ট ক্ষীণ কণ্ঠে। মুসা মারফত প্রশ্নের পর প্রশ্ন করে চলে ইভাস্কো। শেষ পর্যন্ত সর্দার বললে, অনেক কাল আগের কথা, সুদূর অতীত যুগের কাহিনী। সারসেরা তখন ফৌজের নেতৃত্ব করত, আর ধড়িবাজ শেয়াল সিংহের মন পাওয়ার জন্য বনের জানোয়ারদের বিরুদ্ধে তাকে উত্তেজিত করত। ইভাস্কো মুসার প্রথমে মনে হয় রূপকথা বলে বুড়ো এক অলৌকিক আবহাওয়া সৃষ্টি করতে চাইছে, কিন্তু না, থেমে থেমে বুড়ো বলে চললে নিজেদের গোষ্ঠীর পুরনো গরিমা আর শৌর্য বীর্যের কথা, সেই কালের কথা যখন তার কিরগিজ পূর্বপুরুষেরা ইয়েনেসি নদীর ওপর অংশ থেকে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত এক সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিভাবে এখন এই গাঁয়ের জীবনযাত্রা চলে বুড়ো তাও জানায় কিছুটা। বলে, সারা গাঁয়ের লোক একই পরিবারের মতো বাস করে, একসঙ্গে পশু চড়ায়, মিলেমিশে শিকার করে। তারা কোথাও যায় না, কেউ তাদের কাছেও আসে না। বলতে বলতে বুড়োর গলা ধরে এলো। শেষে বিষণ্ণ করুণ কণ্ঠে বললে, কিন্তু আজ অবস্থা বড়ই কাহিল। আমরা উপোস করছি, গুলজান খেয়ে টিকে আছি। গত হেমন্তে বুনো ছাগল ভেড়ার পাল কোথায় যে উধাও হয়েছে কেউ জানে না। পোষা জানোয়ারগুলোকে প্রায় খেয়ে শেষ করেছি। বাচ্চা দেবার জন্য গায়ে এখন শেষ সম্বল একটা করে মদ্দা ও মাদি ইয়াক, আর একটা ছাগ ও ছাগি। ইভাস্কো হঠাৎ উঠে দাঁড়ালো, বললে, কামরাগুলো একবার দেখতে চাই। বিড়বিড় করে সর্দার বললে, দেখিয়ে আনো। বড় একটা বাতি নিয়ে কুচাক আগে আগে চলল। বাতিতে পেট্রোল জ্বলছে, জুরাও সঙ্গে যায়। কুঠরি মোট 5টা, একই দৃশ্য সবকটিতে। নিরাভরণ নোংরা দেওয়াল, আসবাব বলতে মেঝেতে খান কয়েক চামড়া ও বালিশ, একটা করে কেটলি আর কয়েকটা কাপ, ব্যাস। কিন্তু হঠাৎ ও কি, কুঠুরির এক অন্ধকার কোণে আয়সা বুড়ি চটপট কি যেন একটা লুকোবার চেষ্টা করছে না? কোনো অস্ত্রশস্ত্র নয় তো? ইভাস্কোর সন্দেহ হয়। সে ছুটে গেল আয়েশার দিকে। বুড়ি ভয়ে চেঁচিয়ে উঠল, একটা বান্ডিল বুকে চেপে ধরে। জুরা ধমকে উঠল, কি আছে দেখাও। বান্ডিলের ভেতর থেকে বেরোলো শুধু ন্যাকড়া, ছেঁড়া কাপড় চোপড়। ইভাস্কো অবাক। মুসাকে জিজ্ঞেস করলে, এগুলো লুকোচ্ছিল কেন? আমাদের ওরা চোর ডাকাত ধরে নিয়েছে। তুষার ঢিবির ভেতর দিয়ে সুড়ঙ্গ কেটে কুঠুরি থেকে কুঠুরিতে যাওয়ার যাতায়াতের পথ। ইভাস্কোর খনির কথা মনে পড়ে। একমাত্র সর্দারের কুঠুরি ছাড়া আর সর্বত্র অনাহার ও নিদারুণ অভাবের দৃশ্য। তল্লাশি সেরে আবার তারা সর্দারের কামরায় ফিরে এলো। বাসমাচি বা হাতিয়ারপত্র কোথাও কিচ্ছু নেই, সে বিষয়ে ওরা নিশ্চিত। চুল্লিতে সশব্দে কাঠ পুড়ছে, আগুনের ফুলকি উড়ছে বাতাসে। বুড়ো ইস্কান্দারের গোঙানি ও কাতরানির যেন বিরাম নেই। কাতরাতে কাতরাতে মাঝে মাঝে সে ইভাস্কোর হাঁটুর উপর থেকে ফুলকির ঝুলকালি সাফ করে দিচ্ছে। মেহমানদের খিদমতের জন্য সে কিরকম তৎপর সেটাই বোধহয় দেখাতে চায়। মুসার পাশে জুরা বসে আছে, আদরের টোকা মারছে মুসার রাইফেলের কুঁদোয়। মনে মনে তার সংকল্প স্থির, রাতে লোক দুটোকে খুন করে রাইফেল দুটো সে হস্তগত করবে। ইভাস্কো হঠাৎ জুরাকে জিজ্ঞেস করবে, আচ্ছা, এ অঞ্চলে কোনো হ্রদ আছে? জুরা ঘাড় নাড়ে, হ্যাঁ আছে, বড় বড় কয়েকটা, এত বড় যে এপার থেকে ওপার প্রায় দেখাই যায় না। কোনো রাস্তাঘাট? আছে কিছু কিছু, কিন্তু সবার জন্য নয়। পর্বতে পর্বতে বরফের পর বরফ এলাকা, যারা কিভাবে পার হতে হয় জানে, যারা বুনো পাহাড়ি ছাগল ভেড়ার টাটকা রক্ত খায়, আর পাতাল ছোঁয়া খাদ আর গহ্বর পার হবার সময় পর্বতের দেবতারা যাদের রক্ষা করেন, তারাই শুধু সেসব পথে চলতে পারে। ইভাস্কো মুখের ওপর দিয়ে আরেকবার হাত বুলিয়ে নিয়ে আবার প্রশ্ন করলে, নদী টদী কিছু আছে? হ্যাঁ আছে, অনেক, সরল কণ্ঠে জুরা জবাব দেয়। যেমন ধরো দুর্দান্ত সোকসাই নদী। পাহাড়ে পর্বতে আমি অনেক ঘুরেছি,
অনেক জামা কাপড় ছিঁড়েছি, গেছিও সর্বত্র, কিন্তু সোকসাইয়ের উজানে তার উৎসের কাছে কখনো যেতে পারিনি। কেউই পারে না। দেবতাদের বাস সেখানে, আর ড্রাগনে ভর্তি। কেউ গেলে তার কপালে জোটে ভয়ঙ্কর মৃত্যু। হা হা করে ইভাস্কো এবার হেসে উঠল, কিন্তু পরক্ষণেই কোকিয়ে উঠল যন্ত্রণায়। ঠোঁট ফেটে রক্ত পড়ছে তার। জুরা হকচকিয়ে যায়। এ কি, আগন্তুকেরা হাসছে কেন? ক্ষণকাল স্তব্ধ থেকে হিমশীতল কণ্ঠে সে বললে, কি, বিশ্বাস হচ্ছে না বুঝি? বেশ তো, সর্দার তো ভুয়োদর্শী, মুসাফিরেরা তাকেই জিজ্ঞেস করুক না। সে কথা বন্ধ করলে। তার কালো মোটা ভ্রুজোড়া কুঁচকে গেছে। ছোট ছোট চোখ করে কঠিন নির্বাক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে ব্যঙ্গকারী আগন্তুকদের দিকে। ইভাস্কো মনে মনে স্থির করে তাদের দুজনের পরিচয় ও এখানে আসার উদ্দেশ্য বাসিন্দাদের কাছে খুলে বলতে হবে। মুসাও সায় দেয় তার কথায়। ইভাস্কোর কথা সে কিরগিজ ভাষায় তর্জমা করে চলে। শুনুন সর্দার, আমরা বাসমাচি নই, আমরা পার্টিজান। তাগাই আর তার দলের পিছু নিয়েছিলাম, কিন্তু একটা বুলেটও আমাদের খরচ করতে হয়নি। হিমানি সম্প্রপাতে তারা সবাই খতম হয়েছে। কথাটা জুরার মাথায় ঢোকে না, কারণ যার বন্দুক আছে সে হয় শিকারী, নয়তো লুটেরা বাসমাচি। এ লোকগুলো নির্ঘাত বাসমাচি, অন্য ডাকাতদের পিছু নিয়েছিল। পয়লা দল লুটপাট করেছে, আর এরা সেই লুটের মাল নিয়ে সরে পড়ার ফিকিরে ছিল। মুসার মাধ্যমে ইভাস্কো বলে চলে, আমরা বলশেভিক, সবার অবস্থা যাতে সমান হয় তার জন্য বড়লোকদের ধন দৌলত কেড়ে নিয়ে আমরা গরিবদের মাঝে বেঁটে দিই। জুরা টিপ্পনি কাটলে, তাহা বটে, কিন্তু মেহমানদের গায়ে আর্মিন বা শেয়ালের চামড়ার বদলে সস্তা ভেড়ার চামড়ার জামা কেন? গরিবদের জন্য তো দূরস্থান, নিজেদের জন্য যারা ভালো জামা কাপড় জোগাড় করতে পারে না, যোদ্ধা হিসেবে তারা নিশ্চয়ই নিচু জাতের। ইভাস্কোর এসব কথায় কাজ হবে না মুসা বুঝতে পারছে, তাই ইভাস্কোর কথায় কান না দিয়ে এবার সে নিজেই শুরু করলে। জুরাকে উদ্দেশ্য করে বললে, ব্যাপার কি জানো, আমাদের সবই আছে যা তুমি চাইবে। চাকাওয়ালা লোহার কামরায় আমরা চলাফেরা করি। হ্যাঁ, সে কি, চাকা কি জানো না? মুসা বিস্ময় ফেটে পড়ে। চাকা হলো গিয়ে একটা গোল জিনিস, গড়িয়ে চলে। হ্যাঁ, কি হলো, বুঝতে পারছো না? হতভম্ব চোখে সে ইভাস্কোর দিকে তাকায়, বলে, বুঝলে হে, এরা আজও পর্যন্ত চাকা দেখেনি, চাকা কাকে বলে জানে না। বলতে বলতে সে একটা চায়ের কাপ নিয়ে টেবিলের ওপর গড়িয়ে দেখায়। ব্যাখ্যা করে বলে, এটা হলো গিয়ে একটা লোহার ঘর, ঘোড়ার চেয়ে 5 গুণ জোরে ছোটে। কেউ কিছুই বুঝতে পারে না। খুক খুক করে সবাই হাসছে। সেদিকে আমল না দিয়ে মুসা বলে চলে, এ ছাড়া আমাদের আরেকটা জিনিস আছে, তাকে বলে সিনেমা। রাতের বেলায় প্রকাণ্ড এক ঘরে ঢুকতে হয়, এর চেয়ে সেটা 100 গুণ বড়। কুচাক মন্তব্য করে, বড়লোক খানদের কুঠি। হ্যাঁ হ্যাঁ, অকুল পাথারে মুসা যেন ডাঙা দেখতে পায়। ঠিক বলেছ, ঠিক বলেছ, খানদের কুঠিই বটে। তবে কিনা খানদের সব কুঠি আমরা বাজেয়াপ্ত করে নিয়েছি। সে যাই হোক, সেই ঘরে ঢুকলে দেখবে চারিদিকে সব বলশেভিক বাতি জ্বলছে, আর সামনে দেখবে একটা সাদা দেয়াল। বাতিগুলোর ভেতরকার আগুন কিন্তু ঠান্ডা, তেমনি সাদাও বটে। বাতি নেভানোর সময় তোমাকে ফুঁ দিতে হবে না, দেওয়ালে একটা বোতাম টিপলেই হলো। মেয়েরা আবার হাসতে শুরু করে। মুসা বলে চলে, বাতি নিভতেই সেই সাদা দেওয়ালে দেখতে পাবে এক আজব দৃশ্য। দেখবে জ্যান্ত মানুষের রূহ বা আত্মারা সব দৌড়চ্ছে, চলাফেরা করছে, গুলি ছুটছে, খাচ্ছে যাচ্ছে, ঘোড়ার পিঠে ছুটছে, খুনোখুনি করছে। বুড়িরা ভয় হাউমাউ করে উঠল, মাগো কি সর্বনাশ, লোকটা নিশ্চয় জাদু জানে, ভূত পেতনি আর মরা মানুষের রূহ ডেকে আনতে পারে। জুরা রাগে ফুঁসছে। ভ্রু কুঁচকে সে তাকিয়ে আছে পাটিজানদের দিকে। ওদের ওপর তার ঘেন্না ধরে গেছে। খাঁটি মরদ কখনো এরকম আবল তাবল বকতে পারে? এসব আষাঢ়ে রূপকথা শুধু মেয়েদের কাছেই চলে। সর্দার কিন্তু মনে মনে অস্বস্তি বোধ করছে। গভীর ঔৎসুক্য নিয়ে গায়ের মানুষ যেভাবে পাটিজানদের কথা শুনছে, তাতে খুশি হওয়া চলে না। বিশেষ করে একটা কথা ভেবে সে খুবই উদ্বেগ বোধ করে। মুসাফিররা যে দেশ থেকে এসেছে, মিন আর খারের চেয়ে সে দেশ যদি বাসিন্দাদের কাছে বেশি ভালো লাগে,
তাহলে এই বিষম মুশকিলে পড়তে হবে, দেখা দেবে গুরুতর সমস্যা। এদের তাহলে এখানে আর আটকে রাখা যাবে না, বিশেষ করে জুরাকে। সুতরাং ধূর্ত বুড়ো হঠাৎ নির্বিকার উদাসীনের ভান করে মাথা নাড়তে শুরু করলো, ভাবখানা যেন এ সবই সে জানে, অথচ জীবনে আজ এই প্রথম সে অনেক নতুন নতুন কথা শুনল, যদিও তার এক বর্ণও সে বিশ্বাস করেনি। মুসার কথার মাঝখানে একসময় মাথা নাড়তে নাড়তে সে হঠাৎ বলে উঠল, জানি জানি, এ সবই আমাদের জানা, তাজ্য হবার মতো কিছু নেই। মুসা চটে গেল, বললে, তাই নাকি? সর্দার দেখছি সব জানতা। আচ্ছা বেশ, তাহলে তিনিই বলুন, আমরা শুনি। নিস্তব্ধ ঘর, অধীর আগ্রহে সবাই উৎকর্ণ হয়ে বসে আছে। ঘোড়ার লোম আর রেশমের ফিতে দিয়ে সর্দারের ঝুলে পড়া থুতনিটা বাঁধা। ধীরে ধীরে শুরু করে সর্দার, হ্যাঁ, ভূয়দর্শী সর্দার সবই জানে। সে জানে ককেসাসের পোষমানা দুরন্ত বন্য ঘোড়া আর্গামাক যখন হাহুতাশ করে, তখন বুঝতে কষ্ট হয় না যে দলের আর সব সাথীদের জন্যই তার মন পুড়ছে। শুভ্র তুষারে ঢাকা পর্বতমালার নিচে এককালে সে কিভাবে সাথীদের সঙ্গে খুশি মনে ছোটাছুটি করে বেড়াতো, তারই স্বপ্ন দেখে আর্গামাক। ঠিক তেমনি এমন একজন নির্ভীক তরুণ পাবে না যে তার সোনার জন্মভূমির স্বপ্ন দেখে না। সাধের জন্মভূমি তার কাছে মক্কার মতোই পবিত্র। কে না জানে যে বন্দি শ্বেত ঈগলের প্রাণ কাঁদে তার পুরনো সঙ্গীদের জন্যে, সেই পুরনো দিনের জন্য যখন নির্বেগ আসমানের দূর নীলিমায় সে পাখা মেলত। এমন কে আছে নিজের লোকেদের নিরাপত্তার জন্য যে ব্যাকুল নয়? কোথায় আছে সে পাখি নিজের বাসা রক্ষার জন্য যে ছটফট করে না? এমনি করে বুড়ো বলে চলে, বলতে থাকে এক রহস্যময় অজ্ঞাত দেশের কাহিনী, ইভাস্কো ও মুসার কাছে যা শোনায় রূপকথার মতো। নিবন্ত বাতিতে আয়েশা বার পাঁচেক তেল দিয়ে গেছে। সর্দারের তবু বলার বিরাম নেই। চামড়ার কোট গায়ে জড়িয়ে বাসিন্দারা হাঁ করে শুনছে তার কথা। শুনতে শুনতে তাদের মনে হয় মেহমানদের সারগর্ভ কথাগুলোই যেন বেরিয়ে আসছে সর্দারের মুখ থেকে। আর তার ফলে সর্দার যা চেয়েছিল তার ঠিক উল্টো ক্রিয়া ঘটতে থাকে তাদের মনের মধ্যে। জুরার মনেও প্রশ্নের ঝড়। আগন্তুকেরা তাহলে যে কাহিনী বলেছিল তা রূপকথা নয়? বুড়োর অনেক কথাই তার কাছে দুর্বোধ্য, তবু যেটুকু বুঝেছে তাতে তার দৃঢ় ধারণা হয় তার পূর্বপুরুষেরা যে কাল্পনিক সোনার দেশের স্বপ্ন দেখত, বাস্তবে কোথাও না কোথাও নির্ঘাত তার অস্তিত্ব আছে। তাই অসীম আগ্রহ ও বিস্ময় নিয়ে জুরা যেন গিলছে বুড়ো ইস্কান্দারের কথাগুলো। বলতে বলতে সর্দার একসময় উড়ন্ত লোহার কার্পেটের কথা বলতেই পার্টিজানরা বললে, হ্যাঁ, ওটা উড়োজাহাজ। সর্দার ভাসমান কুঠুরির কথা বলতে বলতে মুসা সায় দেয়, হ্যাঁ, ওটা স্টিমার। এমনি করে সর্দার ধীরে ধীরে বলে চলে তার দীর্ঘ কাহিনী। চুল্লিতে আগুনের শিখা কাঁপছে, কাঁপছে বাতির শিখাও। পামিরের বুকে হিমশীতল নিস্তব্ধ রাত্রি, আর কামরার মাঝে আলো ছায়ার খেলা, রহস্যময় এক অপার্থিব পরিবেশ যেন। সবশেষে সর্দার বললে, কিন্তু এ সবই আছে শুধু তাজিকদের দেশে। কোনো আহাম্মক কিরগিজ ওসব আজব জিনিসের লোভে যদি নিজের গাঁ ছেড়ে সে দেশে যায়, তাহলে ধর থেকে তার গর্দান আলাদা হয়ে যাবে। আগে যা বললাম সেসব যেমন আমি জানি, তেমনি এটাও জানি। আমাদের মেহমানরাও তো কবুল করেছেন যে আমি সব জানি। মুসার মারফত ইভাস্কো এবার জিজ্ঞেস করলে, সর্দার, আমরা জানতে চাই আপনি কে, কতদিন আগে নিচের উপত্যকা ছেড়ে এখানে পালিয়ে এসেছেন? যেসব জিনিসের কথা বললেন তা কোথায় দেখেছেন? এই নিরানন্দ পার্বত্য এলাকায় বা পালিয়ে এলেন কেন? আপনি কি কোনো ধনী জমিদার, না কোনো মোল্লা? সর্দার বললে, না, কোথা থেকেও পালিয়ে আসিনি, পালিয়েও কোথাও যাব না। এখানেই জন্মেছি, এখানেই মরব। দেবতারাই ওসব জিনিস আমায় দেখিয়েছেন। কতদিন আগে দেখিয়েছেন? অনেক দিন আগে? মুসা জিজ্ঞেস করে। বুড়ো বললে, হ্যাঁ, অনেক বছর আগে। তারপর ক্ষণকাল নীরব থেকে আবার সে বললে, ইদিজ নামে আমাদের একজন মরদ ছিল, ওর বাবা। বলে সে ঘাড় নেড়ে জুরাকে দেখিয়ে দেয়। ইদিস ছিল প্রচন্ড বীর জোয়ান। ওরকম জোয়ান 100 একটা মেলে, 300 বছরে একবার জন্মায়। একবার সে শিকারে গেল,
ঘুরতে ঘুরতে সে চলে যায় বহু বহু দূর। অজানা পর্বতে পর্বতে সে ঘুরছে বহুক্ষণ, তেষ্টাও পেয়েছে। হঠাৎ বড় একটা ঝর্ণা নজরে পড়ল। ঝর্ণার পাশে সে কেবল হাঁটু গেড়ে বসেছে, জল খেতে যাবে। এমন সময় ঝর্ণার জলের সঙ্গে হঠাৎ একটা আপেল পড়ল ওপর থেকে। কি ব্যাপার? ইদিস তো অবাক। সে ওপরে উঠতে শুরু করলো। উঠছে তো উঠছেই, ওপরে, আরো ওপরে, আরো আরো ওপরে, মারা পড়ে আর কি। শেষে এক সময় সে পর্বতের মাথায় গিয়ে পৌঁছালো। বিস্তীর্ণ এক সবুজ বনভূমি সেখানে। কয়েকজন সাদামুখ লোকের সঙ্গে তার দেখা হয়। তারা তাজিক। বলতে বলতে বুড়ো ইভাস্কোর দিকে মাথা নাড়ে। ইদিসকে তারা কত অনুরোধ করলো ওদের সঙ্গে থাকার জন্য, কিন্তু ইদিস রাজি হলো না। আপেলটা নিয়ে সে বাড়ি ফিরে এলো। অনেক অনেক কথাই তখন সে আমায় বলেছিল। সন্দিগ্ধ কণ্ঠে মুসা বললে, কিন্তু সর্দার, আপনার কথা শুনে মনে হয় এ সবই আপনি নিজের চোখে দেখেছেন। না, ঝুটবাদ যদি বলে থাকি তো জিন্দেগি ভর আমার তকলিফের যেন শেষ না থাকে। বলতে বলতে বুড়াও অস্থিসার কম্পিত আঙুল দিয়ে একখানা পাউরুটি তুলে নেয়। সেটা ভাঙতে ভাঙতে বিড়বিড় করে বলে, এই রুটিও যেন আমার বড়াতে না জোটে। এই পার্বত্য মুল্লুকেই আমার সারা জীবন কেটেছে। কয়েক মুহূর্ত সবাই চুপচাপ, কিন্তু সর্দারের মনে স্বস্তি নেই। আগন্তুকদের সন্দেহ দূর করার জন্য আবার সে বললে, বিশ্বাস করুন আমার কথা, আমি মিথ্যে বলিনি। ইদিস ছিল আমাদের গোষ্ঠীর সবচেয়ে শক্তিমান মরদ। অনেক ক্ষমতা ছিল তার। তার ছেলে জুরাও সে ক্ষমতা কিছু কিছু পেয়েছে। বলতে বলতে সে জুরার দিকে ফিরে কি যেন একটা বললে ফিসফিস করে। জুরার পাশে বাবু বসে আছে। জুরা টুপিটা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে হুকুম করতেই বাবু সঙ্গে সঙ্গে ছুটে গেল, টুপিটা মুখে করে নিয়ে ফিরে এলো তার কাছে। আবার জুরা চেঁচিয়ে কি যেন বলল। এবার বাবু ছুটে গেল বরফের ভেতরকার অন্ধকার সুড়ঙ্গ পথে। ফিরে এলো একটু পরেই, এক বুড়িকে তার ঘাগরার কিনারা ধরে টানতে টানতে নিয়ে আসছে। বুড়ি কিছুতেই আসতে চাইছে না। সর্দার বললে, আবেগে তার গলা কাঁপছে, ইদিস কুকুরদের এইরকমই তামিল দিত। সে যা হুকুম করত তাই করত কুকুরগুলো। সোনালী ঈগলকে সে হুকুম করতেই ঈগল গিয়ে শেয়াল ধরে আনত। তার একটা বিরাট চিতাবাঘ ছিল। সে হুকুম করলেই চিতাবাঘটা পর্বতে পর্বতে ঘুরে বুনো ছাগল শিকার করে নিয়ে আসত। বুনো জানোয়ারদের যে দেবতা আছে, ইদিস ছিল তার পেয়ারের মরদ। বুড়োর কথা শেষ হয়। উত্তেজনায় চোখে তার জল এসে গেছে। গোঙাতে গোঙাতে আঙুলের ডগা দিয়ে সে চোখের জল মুছে ফেললে।